সেই কবে ভলতিয়ার বলে গেছেন যে প্রশ্নই বুঝিয়ে দেয় কোন মানুষ আসলে কেমন। এখন সঠিক প্রশ্ন না করলে আর সেই প্রশ্নের সঠিক উত্তর না পেলে পরিস্থিতির আন্দাজ সঠিকভাবে পাওয়াও মুশকিল। রাজনীতিও তার ব্যতিক্রম নয়। ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতির আকাশে বাতাসে। আর সেই নিয়েই সি ভোটারের করা জনমত সমীক্ষা আজ রাখবো আপনাদের সামনে। সি ভোটারের সমীক্ষকরা এই সময় বঙ্গ রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রেখেছিলেন এ রাজ্যের ভোটারদের সামনে, অর্থাৎ আপনাদের সামনে। এর পাশাপাশি আজ দেখাবো, আজ দুর্নীতি নিয়ে ফের বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী, জবাব দিলেন বিরোধীরাও। কিন্তু তার আগে আসুন শুরুতেই দেখি ঠিক কি উঠে আসছে সি ভোটারের জনমত সমীক্ষায়। প্রথমেই চোখ রাখবো প্রশ্নের প্রথম দফায়। প্রশ্ন ছিল, এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা কি? অর্থাৎ আপনি যখন লোকসভা ভোট দিতে যাচ্ছেন তখন কোন ইস্যুটা আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে আপনার চোখে ধরা দিয়েছে? সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 30%, সব থেকে বেশি শতাংশ, 30% মানুষ মনে করছেন যে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা বা সব থেকে বড় ইস্যু হচ্ছে বেকারত্ব। মূল্যবৃদ্ধি, তার মাসিক রোজগার অথবা অর্থকষ্ট, এইটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে 18% মানুষের কাছে। অনুন্নয়ন বড় ইস্যু 15% মানুষের কাছে। দুর্নীতি, জানিয়ে এত রাজনৈতিক চাপানুতর, সেইটা বড় ইস্যু মাত্র 10% মানুষের কাছে। সাম্প্রদায়িক সংঘাত বড় ইস্যু 5% মানুষের কাছে। কৃষকের সমস্যা 4% মানুষের কাছে সব থেকে বড় ইস্যু। বেহাল আইন শৃঙ্খলা 3% মানুষের কাছে বড় ইস্যু। জাতীয় নিরাপত্তা 1%, সংরক্ষণ বড় সমস্যা 1% মানুষের কাছে। আর 13% মানুষ এ বিষয়ে কিছু বলতে চাননি। দেখো পরের প্রশ্ন কি ছিল। পরের প্রশ্ন ছিল যে সিএ চালু হওয়ায় লোকসভা নির্বাচনে বাংলায় কে লাভবান হবে? সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 40% বলেছেন বিজেপি লাভবান হবে। তৃণমূল কংগ্রেস লাভবান হবে এমনটা ভাবছেন 25% মানুষ। বাম বা কংগ্রেস প্রার্থীরা লাভবান হবে এমনটা ভাবছেন 6%। এর কোনো প্রভাব, অর্থাৎ সিএ চালু হওয়ার কোনো প্রভাব এই লোকসভা ভোটে পড়বে না এমনটা মনে করছেন 13% মানুষ। আর 16% মানুষ এ বিষয়ে মুখ খুলতে চাননি। এবার আসবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ, সিএ নিয়ে কে সঠিক ব্যাখ্যা দিচ্ছেন? দেখব কি বলেছেন আপনারা। সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 33% মানুষ মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ব্যাখ্যা দিচ্ছেন। 49% মানুষ মনে করছেন যে অমিত শাহ সঠিক ব্যাখ্যা দিচ্ছেন। দুজনের বক্তব্যকেই বিভ্রান্তিকর মনে করছেন 8% মানুষ। আর 10% মানুষ এই বিষয়ে তাদের মতামত দিতে চাননি। পরের প্রশ্ন ছিল, সিএ কার্যকর হওয়ায় সংখ্যাগরিষ্ঠ মতুয়ারা কাকে ভোট দেবেন? অর্থাৎ সরাসরি রাজনৈতিক প্রশ্ন নিয়ে সমীক্ষকরা গেছিলেন আপনাদের কাছে। যাদের সঙ্গে তারা কথা বলেছেন তাদের মধ্যে 47% মানুষ মনে করছেন যে সিএ কার্যকর হওয়ায় সংখ্যাগরিষ্ঠ মতুয়ারা বিজেপিকে ভোট দেবে। তৃণমূলকে ভোট দেবে মতুয়ারা এমনটা ভাবছেন 31% মানুষ। বাম বা কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন মনে করছেন 7%, 15% মানুষ বলতে চাননি। এবার আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন ছিল, অর্জুন সিং, তাপস রায়, দিব্যেন্দু অধিকারীর মতো নেতারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এই লোকসভা ভোটে কি তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে? এই প্রশ্নের উত্তরে সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 41% মনে করেছেন যে হ্যাঁ, তৃণমূলের এই নেতারা চলে যাওয়ায় ক্ষতি হবে। সমসংখ্যক মানুষ, অর্থাৎ 41% মানুষই মনে করছেন না, এই নেতারা চলে যাওয়ায় তৃণমূলের কোনো ক্ষতি হবে না। 18% মানুষ এই বিষয়ে তাদের মুখ খুলতে চাননি। পরের প্রশ্নে আসবো। পরের প্রশ্ন ছিল, সন্দেশখালী কাণ্ড কি লোকসভা ভোটে বাংলায় প্রধান ইস্যু হয়ে উঠবে? দেখব কি বলেছেন আপনারা। 48% মানুষ মনে করছেন যে সন্দেশখালী কাণ্ড নিঃসন্দেহে এই নির্বাচনের বড় ইস্যু হয়ে উঠবে। 33% মানুষ মনে করছেন না, এই নির্বাচনে প্রধান ইস্যু হয়ে উঠবে না সন্দেশখালী কাণ্ড। 19% মুখ খুলতে চাননি। পরের প্রশ্ন সন্দেশখালী কাণ্ড নিয়ে। সন্দেশখালী কাণ্ডের ফলে লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মহিলা ভোট ব্যাংক তাতে কি ভাঙন ধরবে? কি বলেছেন আপনারা। 51% মানুষ মনে করছেন হ্যাঁ ভাঙন ধরবে। 37% মানুষ মনে করছেন ভাঙন ধরবে না। 12% মানুষ কিচ্ছু বলতে চাননি। পরের প্রশ্ন ছিল সন্দেশখালী কাণ্ড নিয়েই, যে সন্দেশখালী কাণ্ডের ফলে লোকসভা ভোটে লাভবান হবে কোন দল, অর্থাৎ রাজনৈতিক ডিভিডেন্ড কারা পাবে? 50% মানুষ মনে করছেন যে সন্দেশখালী কাণ্ডের রাজনৈতিক ডিভিডেন্ড পাবে বিজেপি। 25% মানুষ মনে করছেন, অর্থাৎ অর্ধেক মানুষ মনে করছেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লাভ পাবে। বাম এবং কংগ্রেস প্রার্থীরা রাজনৈতিক লাভ পাবে এমনটা মনে করছেন 9%, 16% বলতে চাননি। পরের প্রশ্ন ছিল, 55 দিন পর শেখ শাহজাহানের গ্রেফতারি কি পুলিশের পরিকল্পিত চিত্রনাট্য? অর্থাৎ বিরোধীরা বারবার এই অভিযোগ করত
যে 55 দিন পর কোর্টের চাপে শেষ পর্যন্ত পুলিশ ধরতে বাধ্য হয়। কি ভাবছেন আপনারা? যাদের সঙ্গে সমীক্ষকরা কথা বলেছেন তাদের মধ্যে 48% মানুষ মনে করছেন হ্যাঁ, পুলিশের পরিকল্পিত চিত্রনাট্য ছিল 55 দিন পর শাহজাহানের গ্রেফতারি। 23% মানুষ মনে করছেন না, পুলিশের পরিকল্পিত চিত্রনাট্য ছিল না। আর 29% যথেষ্ট বড় পার্সেন্টেজ তারা এই বিষয়ে মুখে খুলতে চান। পরের প্রশ্ন ছিল সিএ নাকি সন্দেশখালী কাণ্ড, কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে এই বাংলার লোকসভা ভোটে? দেখব 27% মানুষ মনে করছেন সন্দেশখালী কাণ্ড বেশি গুরুত্বপূর্ণ হবে। 24% মানুষ মনে করছেন না, সিএ বেশি গুরুত্বপূর্ণ অন্তত এই লোকসভা ভোটে। দুটো ইস্যুই গুরুত্বপূর্ণ এমনটা মনে করছেন 21% মানুষ। 28% মানুষ কিচ্ছু বলতে চান। পরের প্রশ্ন ছিল যে গার্ডেন রিচে অবৈধ বহুতল ভেঙে এই যে মৃত্যুর ঘটনা ঘটলো, সেই ঘটনার জন্য কে বেশি দায়ী? একদম স্পেসিফিক্যালি অপশান নিয়ে সমীক্ষকরা পৌঁছে গেছিলেন আপনাদের কাছে। যাদের সঙ্গে তারা কথা বলেছেন তাদের মধ্যে 32% মানুষ কলকাতা পুরসভাকে দায়ী করেছে। প্রমোটার, রাজনীতিক আর পুলিশের অসাধু আঁতার যুক্ত এমনটা মনে করছেন 38% মানুষ। 30% মানুষ এ বিষয়ে মুখ খুলতে চান। পরের প্রশ্ন ছিল গার্ডেন রিচে অবৈধ বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যালঘু ভোট ব্যাংক তা কি ধাক্কা খাবে? কি বলেছেন আপনারা? ধাক্কা খাবে এমনটা বলেছেন 46% মানুষ। 41% মানুষ মনে করেছেন না, কোনোভাবে ধাক্কা খাবে না। 13% মানুষ এই বিষয়ে মুখ খুলতে চান। আমি শুভময় মৈত্রকে দিয়ে শুরু করব। শুভময় দা, একটা চিরকালীন আপনারা জানেন আমার প্রথম প্রশ্নটা থাকে যে আপনার কাছে সবথেকে বড় ইস্যু কী? তো বারবার আমরা দেখেছি দুর্নীতি সবসময় খুব বড় হয়ে রাজনৈতিক দলের বিশেষ করে বিরোধীরা সামনে রাখেন। এখানেও দেখা যাচ্ছে, গত সপ্তাহে আপনি দেখে থাকবেন CSDS এর একটা সমীক্ষা হুবহু এই প্রবণতা দেখিয়েছিল যে বেকারত্বকে কিন্তু 30% মানুষ সবথেকে বড় সমস্যা ভাবছেন। পাশাপাশি দুর্নীতি কিন্তু মাত্র 10%। অর্থাৎ এই যে ক্যাম্পেনের 80% জানিয়ে কথা হচ্ছে, সেটা কিন্তু মানুষের মানে মননে 10%, অন্তত এই সার্ভে যা বলছে। দেখুন, মানে ভলতেয়ারের যে প্রশ্নটা আর কি, যে প্রশ্নগুলোই মানুষ কেমন বুঝিয়ে দেয়। এখন প্রশ্নগুলো তো করা হয়েছে, প্রশ্ন করেছেন কিন্তু যারা সমীক্ষক তারা, একদম। ফলে এক্ষেত্রে কিন্তু প্রশ্নের উত্তরগুলো মানুষের মতটা বুঝিয়ে দেয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মূল কথা হলো যে দুর্নীতির বিষয়টি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব একটা গুরুত্ব পাচ্ছে না, এটা কিন্তু আরেকবার খুব পরিষ্কার প্রমাণ হলো। 4 নম্বরে চলে গেল দুর্নীতি। তার আগে চলে আসছে অনুন্নয়ন, এবং যেটি একটি দেশ কিভাবে এগোবে, রাজ্য কিভাবে এগোবে সেইটা নিয়ে ভাবে। মূল্যবৃদ্ধির কথা তো সত্যি, এবং মূল্যবৃদ্ধি তো ঘটছেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটি নির্বাচনে এটা ইস্যু থাকে। এবং বেকারত্বের কথাটাও কিন্তু আপনি দেখবেন যে গত বহু বছর ধরে যে সমীক্ষা হয়, মানুষ নিজের কাজটা খুঁজে নিতে চান। অর্থাৎ তৃতীয় বিশ্বে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় দুর্নীতি যে থাকবে, এটা কিন্তু আমাদের দেশের ভোটার, এবং আমি এই কারণেই বলি যে আমাদের দেশের ভোটাররা অত্যন্ত বুদ্ধিমান, এবং এই সমীক্ষার মধ্যে প্রচুর গ্রামের মানুষ আছেন, তারা কিন্তু বুঝে গেছেন যে এই দুর্নীতি খুব সহজে সরানো ভীষণ শক্ত। ফলে তারা এটাকে আর পাত্তা দিতে চাইছেন না। এবার সেটা আপনি নির্বাচনী বন্ডের মাধ্যমে নেবেন না নির্বাচনী বন্ড না বলে নেবেন, বিজেপি তো একটা ভালো কাজ করেছে। নির্বাচনী বন্ড টন্ড হয়, মানুষ জানতে পারছে যে কিভাবে কার কাছে কখন টাকা যায়, ইডি বা সিবিআই কখন কারোর সুবিধে করে দেয়, তার জন্যে টাকা দিতে হয়, ব্যাপারটা একদম সামনে এসছে। এই স্বচ্ছতাটাও কিন্তু মানুষকে দুর্নীতির দিকে নজর দেওয়ার জায়গা থেকে দূরে। আমি নির্বাচনী বন্ডের কথা আসবো। আজকেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার দিয়েছেন, তা নিয়ে বলেছেন, আমি আলোচনা পরবর্তী পর্যায়ে আসবো। বিশ্বনাথের কাছে আমি ঠিক দুটো পার্টে আসবো। একটা হচ্ছে যে আরেক দিক থেকে দেখলে এই দুর্নীতি হয় বলেই কিন্তু বেকারত্ব আসে, এই দুর্নীতি হয় বলেই আর্থিক বোঝা চাপে মানুষের কাঁধে, এই দুর্নীতি হয় বলেই যোগ্য প্রার্থীরা তাদের চাকরি সেখান থেকে বঞ্চিত হয়, বেকারত্ব বাড়ে। বিশ্বনাথ, 20 বছর ধরে প্রত্যেক মানে সার্ভের একটা যদি কমন পয়েন্ট বাঁচতে হয়, তাহলে মানুষ কিন্তু সব সময় সব সার্ভেতে আমরা দেখেছি যে বেকারত্বকে ওপরে রেখেছে। সুমনদা, একটা জিনিস আমি বলি, মানে আমি সার্ভের কাজের সাথে যুক্ত হওয়ার নিরিখেই বলছি, একটা প্রবলেম আমি শুধু বলে যাই। সেটা হলো যে পাবলিক যেটা ওপিনিয়ন দেয়, পারসেপশন থেকে দেয়, সেই পারসেপশনের ভিত্তিতে যে ওপিনিয়ন সে দেয়, তার সাথে ভোটের সবসময় কোরিলেশন করা খুব কঠিন। ধরুন, আপনি জিজ্ঞেস করলেন যে গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়াটা কি আপনি কিভাবে দেখছেন, বলছে অত্যন্ত খারাপ। ওই মানুষটি হয়তো দেখা গেল তৃণমূলকে ভোট দিচ্ছে। মানে পারসেপশনে সে হয়তো বলছে একটা জিনিস, কারণ জনমানুষের কাছে শুনছে,
সেই কনটেক্সটে সে আমাকে উত্তরটা দিল, কিন্তু ওই মানুষটাই যখন ভোটের বাক্সে ভোট দিচ্ছে তখন হয়তো সে লক্ষ্মীর ভান্ডারের হিসেবটা করছে। মানে আমি সেই কারণেই বলছি আপনাকে, যারা দর্শকবিন্দু আছেন, যে ওপিনিয়ন পোলের ফেলাসি বা সমস্যাগুলো এই জায়গাতে আছে, কিন্তু একই সেম টাইম একটা জেনারেল মোড মানুষের বোঝা যায়, যাতে এখানে আপনি যদি দেখেন সন্দেশখালীর মতন ইস্যু, যেটা আমাদেরও মনে হচ্ছিল যে গুরুত্বপূর্ণ ইস্যু হবে, মানুষের ওপিনিয়নে সেটা ধরা পড়েছে যে সন্দেশখালী একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু ধরা পড়েছে। বেকারত্ব আমাদেরও মনে হয়েছিল যে একটা ইম্পর্টেন্ট ইস্যু, বাড়ি বাড়ি বেকার। ফলে এটা মানে শুধু রাজ্য নয়, ন্যাশনাল লেভেলেও যে সার্ভেগুলো বেরোচ্ছে, বেকারত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবেই বেরোচ্ছে, তার রিফ্লেকশন আমাদের এখানেও এসছে। একইভাবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে যে ইস্যু, মানে আপনি যদি স্কোরগুলো দেখেন, পাবলিকলি যেগুলো ডিসকোর্সের মধ্যে আছে, মানুষ কিন্তু সেইভাবেই উত্তর দিয়েছে, তাদের মতামত দিয়েছে, তাদের অভিমত ব্যক্ত করেছেন, এবং সার্ভের পরিসংখ্যানে সেটা ধরা পড়েছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং, আপনি দেখুন, আপনি যখন বলছেন যে তৃণমূলের নেতারা, মানে তাপস রায় যখন বেরিয়ে গেছে, তাদের তৃণমূলের ক্ষতি হবে, 41% হ্যাঁ বলছে, 41% না বলছে। এবার এটাকে পলিটিক্যালি আমি ডিডাকশন করব কি করে, মানে এটা পলিটিক্যালি ডিডাকশন করবো কিনা। এবং আমি আপনাকে বলছি যে ফিল্টার কোশ্চেন ছাড়া, মানে এই কোশ্চেনগুলো জেনারেল পাবলিক ওপিনিয়ন, জেনারেল পারসেপশনের কনটেক্সটে মানুষ তার উত্তরগুলো দেয়, এর সঙ্গে সরাসরি ভোট যোগ করলে ভুল হওয়ার চান্স আছে, সরাসরি কোরিলেশন করা, ঠিক যে ভোটের পার্সেন্টেজের সাথে। প্লাস হচ্ছে বিষয়টা আপনাকে মানে দর্শকদেরও মাথায় রাখতে বলবো, একটা বড় সংখ্যক মানুষ এই রাজ্যের সমীক্ষায় কিন্তু বলতে চান না, সেটা কখনো কখনো 30% ছুঁয়ে যায়। আমি বলছি এটাও খুব অস্বাভাবিক, তার কারণ এটা ফিগারটাকে অ্যাকচুয়ালি পাল্টে দিতে পারে। আরেকটা পাবলিককে বলা দরকার, সেটা হলো যে আমরা যখন স্যাম্পলিং করি, সেই স্যাম্পলিং এর কনটেক্সটটাও বুঝতে হবে। যেমন ধরুন, মানে বহু ক্ষেত্রে মানে সিএ নিয়ে যে আপনি বললেন, তার সাথে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের দেখবেন আপনি কোরিলেশন করতে পারছেন না। তার কারণটা হলো যে পাবলিক পারসেপশনে তারা উত্তর দিচ্ছে। আমরা খুব ভালো করে জানি যে মানে হয়তো 1% মুসলমান লোকও সিএ সমর্থন করছে না। আমি যে কোনো মুসলিম মহল্লায় গিয়ে দেখেছি, একটি মুসলিম লোকও সিএ সমর্থন করছে না, তারা আতঙ্কের জায়গা থেকে দেখছে। অথচ আমি যে ফিগার পাচ্ছি, সেই ফিগারে কিন্তু সিএর সমর্থনে অনেকটা বেশি পাচ্ছি। তার মানে কোনো একটা জায়গায় আমার যে টোটাল, আমি যে প্রপোর্শনেটলি স্যাম্পল নিয়েছি, সেই স্যাম্পলের মধ্যে আমার এরর আছে, বা অজান্তে সিস্টেমেটিক্যালি এরর কিছুটা বলাই, আর মানে বলা যায় যে আনকনসিয়াস মানে এরর ঢুকে যায়। এই স্যাম্পলিংয়ের এররটাও কিন্তু মানে একটা ভয়ঙ্কর জায়গা, যার জন্য আমরা বারবার দর্শকদের বলার চেষ্টা করি যে ওপিনিয়ন পোল একটা বোঝার চেষ্টা করা হয়। এটা কোনো মানে 100% সায়েন্সের উপর দাঁড়িয়ে নেই, এটা জেনারেলি আমরা একটা উদ্যোগ নেই, একাডেমিক উদ্যোগ নেই, এর সাথে মানে জয় পরাজয় এবং মানে মানে আমাদেরকে দাগিয়ে দেওয়া যে আপনারা উদ্দেশ্য প্রণোদিত করেছেন, না, একেবারে নেই। সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে এটা এই ধরনের মানে চর্চা আমরা করে থাকি। এর সাথে কিন্তু অনেক সময়ই দেখা যায় যে বাস্তবের কোনো মিল থাকে না। একদম। আমি দ্রুত একবার আসবো, সেটা হচ্ছে যে দ্বিতীয় সেট, তারপরে আমার রাজনৈতিক অতিথিদের কাছে আসবো। দ্বিতীয় সেটে দ্বিতীয় দফার প্রশ্নগুলো ঠিক কী ছিল? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হওয়ায় লোকসভা ভোটে কি তৃণমূল লাভবান হবে? এই ছিল প্রশ্ন। সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 50% বলেছেন এই যে 500 টাকা থেকে 1000 টাকা হলো, 50% মানুষ মনে করেছেন হ্যাঁ এতে একেবারে স্পষ্ট তৃণমূল লাভবান হবে। 37% মনে করেছেন যে না, তৃণমূল এতে লাভবান হবে না। 13% বলতে চান। পরের প্রশ্নে আসবো। পরের প্রশ্ন ছিল, শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি রাজ্যে ক্ষমতা এলে 3 গুণ অর্থাৎ 1000 টাকা 3000 টাকা করে দেওয়া হবে, লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান 3000 টাকা হবে। এই প্রতিশ্রুতি কি লোকসভা ভোটে বিজেপি কি ডিভিডেন্ড দেবে? কি বলেছেন আপনারা? সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 40% বলেছেন যে হ্যাঁ বিজেপিকে ডিভিডেন্ড দেবে, 50% বলেছেন না, এই প্রতিশ্রুতি বিজেপিকে ডিভিডেন্ড দেবে না, বলতে পারবো না বা বলতে চাননি 10% মানুষ। পরের প্রশ্নে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট ভাঙার সিদ্ধান্ত কি সঠিক? অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে একলা লড়ছে সেই সিদ্ধান্তকে কি আপনি সমর্থন করেন? সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 35% মানুষ বলেছেন হ্যাঁ এটা সঠিক সিদ্ধান্ত, 32% মানুষ বলেছেন না এই সিদ্ধান্ত সঠিক নয়, 33% বড় অংশের একটা মানুষ কিন্তু এই বিষয়ে মুখ খুলতে চাননি। পরের প্রশ্নে আসব। কংগ্রেসের অভিযোগ, মোদি, ইডি, সিবিআইয়ের ভয়ে বাংলায় ইন্ডিয়া জোট ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বিরোধীরা যাকে সেটিং বলছেন, এই সেটিংয়ের তত্ত্ব কি সঠিক? সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 35% মানুষ বলেছেন হ্যাঁ এই সেটিংয়ে তারা বিশ্বাস করেন এটা সঠিক,
36% মানুষ বলেছেন যে না, তারা বিশ্বাস করেন না, এটা সেটিং বলে কিছু নেই। 29%, আবার বলছি বিরাট একটা পার্সেন্টেজ, তারা এই বিষয়ে মুখ খুলতে চাননি। এবার আসবো পরের প্রশ্ন। বাংলায় তৃণমূল এবং বাম কংগ্রেস জোট আলাদা করে প্রার্থী দেয়ায় কে লাভবান হবে? একেবারে পরিষ্কার, সমীক্ষকরা এই প্রশ্ন যখন আপনাদের সামনে রাখেন, তার উত্তরে তারা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 43% মানুষ বলেছেন যে লাভবান হবে বিজেপি, 32% মানুষ বলেছেন যে তৃণমূল কংগ্রেস লাভবান হবে, বাম এবং কংগ্রেস জোট লাভবান হবে মনে করেছেন 8%, বলতে চাননি 17%। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন ছিল যে শিক্ষার দুর্নীতি, পুর দুর্নীতি, রেশন দুর্নীতির ফলে লোকসভা ভোটে কি তৃণমূলের ফল খারাপ হবে? পরিষ্কার এই প্রশ্নের উত্তরে সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 47% মনে করেছেন হ্যাঁ, তৃণমূলের ফল এই দুর্নীতিগুলো সামনে আসায় ফল খারাপ হবে। 37% মানুষ মনে করেছেন না, ফল খারাপ হবে না। 16% মানুষ বলতে চাননি। পরের প্রশ্ন ছিল কংগ্রেস সিপিএম দাবি করে মোদি মমতা আঁতাতের ফলেই কেন্দ্রীয় সংস্থার দুর্নীতি তদন্ত শেষ হয় না। এই দাবি কি সঠিক? অর্থাৎ ঘুরিয়ে আবার সেই সেটিংয়ের তত্ত্ব সামনে এনেছেন সমীক্ষকরা। এর উত্তরে 34% মানুষ বলেছেন যে এই সেটিংয়ের যে দাবি এটা সঠিক। 41% মানুষ মনে করেছেন না, সেটিংয়ের তত্ত্ব সঠিক নয়। 25% মানুষ এই বিষয়ে মুখ খুলতে চাননি। বিচারপতি পদে ইস্তফা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দেয়া কি লোকসভা ভোটে বিজেপির লাভ হবে? দেখব কি বলেছেন আপনারা। বিজেপির লাভ হবে বিচারপতি পদে ইস্তফা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসার ফলে, এমনটা মনে করেছেন 47% মানুষ। 42% মানুষ মনে করেছেন এর ফলে বিজেপির কোনো লাভ হবে না। 11% মানুষ বলতে চাননি। পরের প্রশ্ন ছিল বিচারপতি পদ ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটা কি সঠিক? সিদ্ধান্ত সঠিক কি না সেই প্রশ্নের উত্তরে 42% মানুষ মনে করেছেন হ্যাঁ, তার সিদ্ধান্ত একেবারে সঠিক। সিদ্ধান্ত সঠিক নয় এমনটা মনে করছেন 45% মানুষ। 13% মানুষ কিছু বলতে চাননি। পরের প্রশ্নে আসবো। পরের প্রশ্ন ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তে কি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে? 43% মানুষ মনে করছেন যে সংশয় তৈরি হয়েছে। 34% মানুষ মনে করছেন যে না, কোনো সংশয় তৈরি হয়নি। 23% মানুষ এই বিষয়ে কোনো মত দিতে চাননি। পরের প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের রাজনীতি করেন বলে বিজেপি যে অভিযোগ করে সেটা কি সঠিক বলে আপনি মনে করেন? উত্তরে সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 49% মানুষ মনে করেছেন হ্যাঁ, এই অভিযোগ সঠিক বলে তারা মনে করেন। 35% এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন, সঠিক মনে করেন না, স্পষ্ট জানিয়েছেন তারা। 16% মানুষ কিছু বলতে চাননি। আমি রিয়াকশনের জন্য আসবে প্রথমে তন্ময়বাবু। দেখুন, প্রথম কথা হচ্ছে এই দুর্নীতিটার আগের সমীক্ষাতেও দেখানো হয়েছিল, এই সমীক্ষাতেও দেখানো হয়েছে। এখানে আমার দুর্নীতি নিয়ে একটা বিষয় পরিষ্কার বলার আছে, সেটা হচ্ছে মানুষ কিন্তু মতামত ঠিক দিয়েছে। দুর্নীতিটা কেন ইস্যু নয়, কারণটা হচ্ছে দুর্নীতিটা তখন ইস্যু হয় সাধারণ মানুষের কাছে। বুঝতে হবে যে সাধারণ মানুষ শুধুমাত্র শহরের উচ্চবিত্ত এলিট লোকজন নয় তো, একটা পশ্চিমবাংলার যে ডেমোগ্রাফি সেই অনুযায়ী একটা অত্যন্ত ডাইভার্স একটা পপুলেশন। এই যে স্যাম্পেলগুলো কালেক্ট করা হয়েছে, আমি আশা রাখি যে তার পপুলেশনটা র্যান্ডম পপুলেশন। তো সেখানে দুর্নীতি ইস্যুস তখন হতো যদি দেখা যেত যে দুর্নীতি একটা পার্টিকুলার রাজনৈতিক দলের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে এবং সেটা প্রমাণিত হচ্ছে, কিন্তু যারা অভিযোগগুলো তুলছে তাদের ক্ষেত্রে কোনো দুর্নীতির কিছু দেখা যাচ্ছে না। এক্ষেত্রে যেটা হচ্ছে সারাদিন ধরে পশ্চিমবাংলায়, মূলত বাংলার অর্থাৎ আপনি কোথাও পরোক্ষভাবে এইটা বলছেন তন্ময়বাবু যে দুর্নীতি, রাজনীতিবিদরা টু সাম এক্সটেন্ট দুর্নীতি করবেন, এটা মানুষ মেনে নিয়েছে। না, আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না, আমি উল্টোটা বলছি। আমি বলছি যে মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটি তো তখন হবে, কারণ এখানে দুর্নীতি ইস্যুস কি ইস্যুস না, এইটা ঠিক করতে গেলে তো আগে ঠিক করতে হবে যে কারা দুর্নীতি করেছে। এখন আমরা প্রতিদিন দেখছি যে টিভিতে দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেস শাসক দলে থাকার জন্য বাংলার প্রেক্ষিতে, অর্থাৎ আপনি বলছেন যে আপনারা যে ক্রমাগত বলছেন যে আমাদের দুর্নীতির দিকে যারা আঙুল তুলছে তাদের দেখো এই দুর্নীতি, এইটা মানুষ কোথাও একটা ভাবছেন। আমার প্রশ্নটা তাই ছিল যে তার মানে লোকে ধরেই নিয়েছে সবাই করে। আসলে মানুষ উল্টোটা, মানুষ এটা বুঝতে পারছে যে পাখি মাছ খায়, আলাদা মাছরাঙা কেউ নেই। না, শুনুন না, উল্টোটা মানুষ এটা দেখছে যে তার মানে এটা রাজনৈতিক অভিসন্ধি। আসলে এইটা বোধহয় ইস্যু নয়,
পারবেন এটা। তার থেকে ইস্যুটা অনেক বেশি পেটের হচ্ছে খিদেটা পেটের অনেক খিদে বেশি বেকারত্ব, মানবেন? আমি একটা ছোট্ট ঘটনা হ্যাঁ। বলি, সেটা হচ্ছে এই রাজ্যে স্যাম্পল সার্ভের কি অসুবিধে। আমার এক ছাত্র বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে তার সার্ভের কাজ করছিল, হ্যাঁ। তার গবেষণামূলক উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে। হ্যাঁ। দুদিন গ্রামে ঘুরেছে, থার্ড ডেতে একজন বাইক নিয়ে হাজির। বললো দাদা কি নিয়ে কি প্রশ্ন করছেন? বলে এই করছি। আসুন আমি করে দিচ্ছি। বলে আপনার সঙ্গে কথা বলে তো আমার লাভ নেই, আমার এই মহিলাদের সঙ্গে কথা বলে ওরা কি বলবে, আমি করে দিচ্ছি, আসুন না, ওসব ওখানে যেতে হবে না। ও কাজটা না করে ফেরত চলে এলো। সুতরাং পশ্চিমবাংলার গ্রামে এমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে যে আপনি গিয়ে সার্ভে করাটা আপনার পক্ষে অত্যন্ত কঠিন। হ্যাঁ, আমি শুধু একটু যোগ করব, উন্নতি ঘটেছে তো আমার আপত্তি আছে, তার কারণ না আমি বলছি না, কেন আমি বলছি বিমলদা, না আমি বুঝতে পেরেছি বিমলদা। কারণটা হচ্ছে যে ধরুন আমরা 2005 থেকে সার্ভে করি, তখন করতো এসি নিয়েলসন, পরে যার নাম হলো দ্য নিয়েলসন কোম্পানি, খেজুর গাছে বেঁধে রেখেছিল সার্ভে আর কি। আমি বলছি এই জন্যই বলছি যে হয়েছে নয়, এটা হচ্ছে ট্র্যাডিশন যে পলিটিক্যাল পার্টি এরকম মানে সার্ভেয়ারদের সঙ্গে কোনোদিন দয়ালু নয়। হ্যাঁ, এবং এই অভিযোগগুলো অন্য রাজ্যে খুব বেশি অন্য রাজ্যে নয়, কিন্তু আমাদের রাজ্যে এটা হয়েই থাকে একদম। কারণ হচ্ছে এই অঞ্চলে লোকাল যে লোকগুলো থাকে, লোকাল দাদারা আর কি, তারা মনে করে এই লোকগুলো এসছে মানে আমার কিছু একটা ক্ষতি করবে আর কি, আমার কিছু একটা বোধহয় আমার এই যে 2 পয়সা পকেটে ঢুকছে সেখানে ভাগ বসাবে। আরেকটা হতে পারে যে ভয় পায়, যে সত্যি কথাটা বলতে ভয়। সাপ কামড়ায় কেন? সাপ তো ভয়ে কামড়ে দেয়। সুতরাং এরা সব সাপে পরিণত হয়েছে এই সমস্ত লোকাল লোকগুলো, স্পন্সর্ড বাই রুলিং পার্টি। আমার কথা হচ্ছে এই দুর্নীতি যে ইস্যু, সেটা বরাবরই ইস্যু। এখন পাশাপাশি 10-12টা ইস্যু যদি আপনি রাখেন তাহলে হয়তো দুর্নীতির ইস্যুকে পরের দিকে রাখতে পারে, কারণ তার কাছে তার পেটের দায়টা একটু বেশি দায়। কিন্তু যখনই একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে নিয়ে আপনি প্রশ্ন করবেন তখনই কিন্তু দুর্নীতির ইস্যুটা চলে আসবে। প্রথমবার কিন্তু এর আগে ধরুন চিট ফান্ড কেলেঙ্কারি, তৃণমূলকে মানে কার্যত তৃণমূলের বিরুদ্ধে ভোটের তার কোনো রিফ্লেকশন পড়েনি, তারপরেই একটা পঞ্চায়েত ভোট আমরা দেখেছি। এর আগে দুর্নীতির বহু ইস্যু কিন্তু তৃণমূলের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়েনি। ভোটগুলোকে আমি ভোট বলেই ধরি না, কারণ পঞ্চায়েত ভোটে ভোটই হয়নি, এখানে ভোটের নামে ছেলে খেলা হয়েছে। কিন্তু 2016 সালে নারদা, আমি বলছি 2016 সালে নারদা সারদা প্রভাব ফেলেনি। তার কারণ হচ্ছে কোথাও একটা মানে জনমত সমীক্ষাও দেখিয়েছিল এসি নিয়েলসন এবিপি, যে হয়তো এমনও হতে পারে যে যেভাবে কান ঘেঁষে লড়াই করছে কংগ্রেস সিপিএম জোট, তারা ক্ষমতায় চলে এলেও আসতে পারে একটু এদিক ওদিক হলে। ফলে মানুষের কাছে তখনও সিপিএম ছিল একটা আতঙ্কের বস্তু। ফলে একটা বড় অংশ আবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছে, বাবা এই সিপিএম কে দরকার নেই, আমার তৃণমূল বেটার। ফলে সেই কারণে তৃণমূল জিতেছে। কিন্তু আবার আমি বলি যে এবারে তৃণমূল কংগ্রেস সম্পর্কে যা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে, একটা জায়গায় আমি বিশ্বনাথের সঙ্গে একটু ভিন্ন মত পোষণ করি, যে পাবলিক পারসেপশনের সঙ্গে ভোটিং বিহেভিয়ারের যদি মিল না থাকে তাহলে এই জনমত সমীক্ষা করারই কোনো দরকার নেই, কারণ পাবলিক পারসেপশনের সঙ্গে থেকেই ভোটিং বিহেভিয়ার তৈরি হয়। আর আপনি কি প্রশ্ন করছেন তার উপরে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি পাবলিককে এই দুর্নীতি বা এইসব নিয়ে প্রশ্ন করতে থাকেন, মানুষ একরকমের, আমি একটা লাইনটা শেষ করি। 2021 সালে পাবলিক পারসেপশন একটা ক্যাটাগরি করা হয়েছিল, আর রিয়েল পাবলিক কি ভাবছিল। পাবলিক পারসেপশনে দেখা গেছিল বিজেপি অনেক এগিয়ে, আর রিয়েল যে সার্ভে হয়েছিল তাতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে। ফলে পাবলিক পারসেপশন আর রিয়ালিটি যে ম্যাচ করে না, এটা বেস্ট এক্সাম্পল। ঠিক, আমি পুরো জিনিসটা একটু সহজ করে দিই। প্রশ্নটা ছিল যে আপনি কি মনে করেন যে বিজেপি ভালো করবে? তাতে সবাই বলেছেন ভালো করবে, কিন্তু আপনি কি বিজেপিকে ভোট করে? সেইটা দেখা গেল পার্সেন্টেজটা পড়ে গেল। আমার পরিষ্কার প্রশ্নগুলো মনে আছে। না, তাও আমি মনে করি পাবলিক পারসেপশনে আপনি যদি প্রশ্নগুলো সেই ধরনের করেন তাহলে হয়তো আপনি রিলেট করতে পারেন। আপনি যদি একদম ইলেকশনের সঙ্গে সম্পর্ক নিয়ে এমন প্রশ্ন করতে থাকেন তাহলে অন্যরকম উত্তর পাবেন। এবারে যে আপনার একটা জায়গায় আপনারা দেখালেন যে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি তাকে কি বিপদে ফেলবে? অধিকাংশ মানুষ বলছে কিন্তু বিপদে ফেলবে। আবার আরেকটা দিক দিয়ে ঠিক যে তৃণমূল কংগ্রেসের এই ঘটনা কি একজন বিচারপতির পদত্যাগ কি ঠিক? কেউ বলছেন না, কিন্তু পদত্যাগ করলে কি বিজেপি লাভবান হবে? হ্যাঁ, লাভবান হবে। ফলে বিচিত্র আসছে। কিন্তু ধরুন দুর্নীতির যেটা আপনি বলছেন যে তৃণমূলকে কি বিপাকে ফেলবে, তারপরেই কিন্তু সেই লোকটি হয়তো যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে কন্যা লক্ষ্মীশ্রী বা লক্ষ্মীর ভান্ডার থেকে আপনি কি এটা কি তৃণমূলকে লাভ হবে, সে বলছে লাভ হবে। এবার ভোট দেওয়ার সময় এক্স্যাক্টলি
তার মাথায় যে পুরনিয়োগ দুর্নীতি নাকি লক্ষ্মীর ভান্ডার কোনটা থাকবে, that is the question. ওই জন্য অনেক সময় ভুল হয়ে যায়, এই জন্য অনেক সময় ভুল হয়ে যায়। কিন্তু একটা লাস্ট লাইন বলি, পাবলিক পারসেপশনে পশ্চিমবঙ্গের শাসক দল যে একটা দুর্নীতিগ্রস্ত দল সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এটা ভোটে প্রভাব ফেলবে না? আমি মনে করি ফেলবে। ওয়ান লাইনার, এটাই বলছিলাম যে লক্ষ্মীর ভান্ডার দেখাচ্ছে 50%, তার কারণটা হচ্ছে, আমি আবার বলছি, আপনারা এই পাবলিক পারসেপশন তৈরি করছেন, কিন্তু মানুষ যখন ভোট দিচ্ছে সে দেখছে যে তার যে জীবনযাপন, সেই জীবনযাপনের উন্নতি হচ্ছে কিনা। সেক্ষেত্রে তার মনে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী বলুন, মেডিকেল কলেজ বৃদ্ধি বলুন, বা সার্বিকভাবে রাজ্যের উন্নয়ন, সেই লোকটাকে ইম্প্যাক্ট ফেলছে। একটা ব্যাখ্যা এটাও হয় যে দুর্নীতিটাকে ডোল পলিটিক্স দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ডোল পলিটিক্স, তাহলে মানুষকে তো বোকা ভাবার কারণ নেই। এখানে চ্যালেঞ্জ করছি, মহিলাদের এখানেই জিজ্ঞেস করা হোক, আমি বিশ্বনাথকে বলছি সেই সার্ভেটা করুক যে 500 টাকা 1000 টাকা দিয়ে পিঠে বানাতে যাবেন নাকি আপনার টাকার দরকার নেই। আমরা বললাম না এই জিনিসটার সমস্যা কোথায় হয়। ধরো এটা তো ঠিক যে এই সার্ভেতেই দেখানো হয়েছে 20টা আসন বিজেপি পেতে পারে, তার মানে সেখানে কি লক্ষ্মীর ভান্ডারের কাজ হচ্ছে না? তার মানে এখানেও কিন্তু আবার তোমায় আমি বলছি যে ধরো আমরা জানি যে তমলুকে বিজেপি জেতার সম্ভাবনা প্রবল, কাঁথিতে জেতার সম্ভাবনা, সেখানে কি লক্ষ্মীর ভান্ডার তোমরা দাওনি? দিয়েছিলে। তার মানে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব কিন্তু সেখানে তার বাইরে অন্য কোনো এজেন্ডা বা অন্য কোনো ইস্যু গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভান্ডারের থেকেও, যার জন্য সাগরদিঘিতে 75% মহিলা লক্ষ্মীর ভান্ডারের আন্ডারে থাকা সত্ত্বেও কিন্তু তোমাদের হাতের বাইরে চলে গেছিল। একটা পরিষ্কার বক্তব্য আছে, সেটা হচ্ছে শিক্ষার দুর্নীতিতে, রেশন দুর্নীতিতে যারা বলছেন যে শাসক দলের ফল খারাপ হতে পারে, পরিষ্কার তো বলছেন। একই রকমভাবে লক্ষ্মীর ভান্ডার মানুষের সুবিধা হয়েছে, মানুষ ভালো বলেছেন, দুটোই সত্যি, এর মধ্যে কোনো মিথ্যে নেই। মূল কথাটা হলো শাসকের যে মন, সে খেজুর গাছে হাঁড়ি বাঁধবে না সমীক্ষককে বাঁধবে, এটা কিন্তু এখনো বোঝা যায় না। শেষ যেটা বলি সেটা হচ্ছে, ভলতেয়ারের একটা কথা আছে, ভলতেয়ার বলেছিলেন, দ্য মোর অফেন আ স্টুপিডিটি ইজ রিপিটেড, দ্য মোর ইট গেটস দ্য অ্যাপিয়ারেন্স অফ উইজডম। যতবার একটি মূর্খতার পুনরাবৃত্তি হয় তখন সেটি জ্ঞানের চেহারা নেয়। এই যে রাজনৈতিকভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের, এটা তো একটা মূর্খতার পুনরাবৃত্তি। দেশের উন্নতি করতে চাইলে দুর্নীতি না করারই তো কথা, কোনো রাজনৈতিক দল তার বাইরে বেরোতে পারছেন না। ফলে সেই মূর্খতার যখন পুনরাবৃত্তি হয় তখন সাধারণ মানুষ মনে করছেন সেটাই ভালো, আমি জ্ঞানী হচ্ছি, এই দুর্নীতি চলতেই থাকবে। তিনি খুব একটা প্রতিবাদ করছেন। আমি সৌম্যর কাছে শেষ যে বাক্যটা বললেন সেটা হচ্ছে যে এই লক্ষ্মীর ভান্ডার মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে যতটা উপকারী, যতটা তাকে সাহায্য করছে, সেইটা অন্য অনেক লার্জার ইস্যুর থেকে বড় হয়ে একজন মানুষ যখন ভোট দিতে যাচ্ছেন, যখন তিনি ইভিএম এ বাটনটা প্রেস করতে যাচ্ছেন, তখন বড় হয়ে দেখা দিচ্ছে। সুমনদা, আপনার এই যতক্ষণ দেখছিলাম তখন অনেকগুলো বিষয় এসছে। আমি দেখছিলাম যে বেকারত্ব ইস্যুটাকে সব থেকে আগে রেখেছেন মানুষ, 30%, তারপরে 10% দেখা যাচ্ছে দুর্নীতি, তারপরে 18%-এর কাছাকাছি, আমি যদি খুব ভুল না করি, সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি পরপর। কিন্তু পশ্চিমবাংলায় বা সারা ভারতবর্ষে এই যে ফেনোমেননটা, আপনি কি মনে করেন যে, আমার দর্শকরাও বোধহয় বুঝতে পারছেন যে দুর্নীতির সাথে কিন্তু বেকারত্ব, আইন শৃঙ্খলার পরিস্থিতি সবটাই ইন্টারলিঙ্ক, কোরিলেটেড। তা না হলে আপনি কিন্তু এটা হয়তো কোয়েশ্চেন আওয়ারগুলো সেগ্রিগেট করা আছে, এখন আপনি কীরকম কোশ্চেন ফ্রেম করেছে তার উপর নির্ভর করে, ওপেন এন্ড কোশ্চেন করেছেন বা ক্লোজ এন্ড কোশ্চেন করেছেন, দিস আর অল ফ্যাক্টরস। আপনি যেমন ধরুন একটা জিনিস আপনারা করেছেন, আমি দেখতে যাচ্ছি যে 15%-এর কাছাকাছি বা 16%-এর কাছাকাছি বা কোনো ক্ষেত্রে দুটো যোগ করলে 29%-এর কাছাকাছি লোক হয় বলেননি বা আমরা বলবো না, এরকম ব্যাপার। সেখানে এটা কিন্তু আমাদের স্টেটের ফেনোমেনন এবং 20 বছর ধরে এই চলছে, সব মানুষ মুখ খুলতে সাহস পান না। আমি বলছি তাতে দেখা যাচ্ছে আপনাদের যে মানে নেক টু নেক সিচুয়েশনে কোনো জায়গায় 40%, কোনো জায়গায় 39%, কোনো জায়গায় 41%, ঠিক 1% যদি শিফটিং ফিগার পাল্টে যেতে পারে ওই অংশের একদম। আমি শুধু একটা কথাই বলছি যে এতক্ষণ ধরে দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছিল, ও আমার এখানে প্যানেলে অনেকে বলেছেন দুর্নীতি। আচ্ছা, দুর্নীতি যদি না হয়ে থাকে দুর্নীতি নিয়ে এত আলোচনা কেন হবে? দুর্নীতি যদি না হয়ে থাকে দুর্নীতি নিয়ে এত আলোচনারই বিষয় নেই। আমরা দুর্নীতি নিয়ে আলোচনা করতাম না। সন্দেশখালী যদি না হতো তাহলে সন্দেশখালী নিয়ে আলোচনা হতো না, আপনারা দেখাতেন না। বিষয়টা হচ্ছে মানুষ ভোট দেবেন তার নিজের অভিজ্ঞতা থেকে ভোট দেবেন। চাকরি দিনের শেষে আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, 500 টাকা দিচ্ছেন, 1000 টাকা দিচ্ছেন, 1200 টাকা দিচ্ছেন, নিশ্চয়ই দেওয়ার প্রয়োজন আছে, আমরা সেটা বলছি না। কিন্তু এখানে 16-র আগে
ভিডিও ফুটেজ এলো যে নেতারা কিভাবে টাকা নিচ্ছে, একেবারেই তাই, কেউ একেবারেই তাই। কাগজ মুড়ে, কেউ তোয়ালে মুড়ে। তারপরের ভোটে তৃণমূলের বিপুল জয়। হ্যাঁ, তার কারণ 185 থেকে 211 হলো। এর তুমি কি ব্যাখ্যা দেবে? তারও অনেক কারণ আছে। দেখুন আজকে 45 দিন 46 প্রায় 1.5 মাস ধরে লম্বা ভোট হচ্ছে। আপনি বলুন আপনাদের সমীক্ষা দেখে এক্ষুনি না, না, বিশ্বনাথ দা বলছেন। আমি তো মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি এই সমীক্ষা মানে সিটের সমীক্ষা মেলা এইবার খুব কঠিন। তার দুটো কারণ। লম্বা একটা span আছে। 44 দিন ধরে ভোট চললে বিশ্বনাথ কোনো দা সমীক্ষা একটু আগে একটা মেলা কথা খুব বলছিলেন যে গতবার বিধানসভা নির্বাচনের সময় আপনি 4th ফেজ 5th ফেজের পরে একটা শীতলকুচি একটা নির্বাচনকে পুরো টার্ন করে দিল, পুরো টার্ন। আজকে আমি বলতে চাইছি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই যে পাবলিক পারসেপশন এত কালেকটিভ মেজার আছে। পাবলিক পারসেপশন যদি বলেন পশ্চিমবঙ্গের সরকারটা এই মুহূর্তে চলে যাওয়া উচিত, এই মুহূর্তে চলে যাওয়া উচিত, ইটস আ পারসেপশন। কিন্তু ভোটে সেটা কতটা রিফ্লেকশন হবে এই মুহূর্তে সরকার চলে যাওয়া উচিত। প্রশ্নই ওঠে না। কারণ সমুদায় যেটা বলছেন, আমি আবার একই কথা বলছি যে পাবলিক পারসেপশন আপনারা যেটা দেখছেন, একটা কোশ্চেন করেছেন কিন্তু বাকি প্রশ্নটা কি করেছেন যে এই না, ওর সরকার। তা প্রশ্ন না, ওর বক্তব্য পাবলিক পারসেপশন এখন সরকার বা শাসক দল নিয়ে এত খারাপ যে এই সরকারের পতন চাইছেন। না, আমি উল্টোটা মনে করি। আমি মনে করি জাতীয় স্তরে এই পারসেপশন তো দীর্ঘদিন ধরে চলে আসছে যে নরেন্দ্র মোদী সরকারের চলে যাওয়া উচিত। তারপরে নরেন্দ্র মোদী সরকার প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন। কালকে সমাজ মাধ্যমে আমি আসবো, কিন্তু একবার দেবনাথের কাছে আমি যাবো। তার আগে তৃতীয় দফা আমি আসবো। তৃতীয় দফায় প্রশ্ন ছিল যে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠানের মতো ভিন রাজ্যের বাসিন্দাদের তৃণমূলের বাংলায় যে প্রার্থী করা হয়েছে, তৃণমূল বাংলায় তাদের প্রার্থী করেছেন, তৃণমূলের এই সিদ্ধান্ত কি সঠিক, আপনি সমর্থন করেন? এই ছিল প্রশ্ন। সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলছেন তাদের মধ্যে 33% মনে করছেন যে হ্যাঁ সমর্থন করে, কোনো অসুবিধে নেই। এই 48% মানুষ মনে করছেন যে, যেটা বিরোধীরা বলছেন যে এরা বহিরাগত, সুতরাং এই সিদ্ধান্ত তৃণমূলের, এটা সঠিক নয়। 19% মানুষ কিছু বলতে চাননি। পরের প্রশ্নে আসবো। পরের প্রশ্নে ছিল যে বাংলায় ভোটে জিততে বহিরাগতদের ওপর কোন দল বেশি ভরসা করে। দেখব কি বলেছেন আপনারা। সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 41% মানুষ বলেছেন যে তৃণমূল বেশি ভরসা করে, বিজেপি বেশি ভরসা করে বলেছেন 33%, বামেরা বেশি ভরসা করে বলেছেন 3%, কংগ্রেস বেশি ভরসা করে বলেছেন 2%, 21% মানুষ কিছু বলতে চাননি। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন ছিল আবাস যোজনা ও 100 দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় অনুদান বন্ধ হওয়ার আসল কারণ কি। দেখব কি বলেছেন আপনারা। তৃণমূলের দুর্নীতি আসল কারণ এমনটা মনে করছেন 48% মানুষ। রাজ্যে ক্ষমতায় তৃণমূল বিরোধী, সেই জন্য বঞ্চনা করা হয়েছে বাংলার সঙ্গে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যা বলছে তাকে সম্পূর্ণ সমর্থন করছেন 31% মানুষ। 21% মানুষ কিছু বলতে চাননি। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন ছিল আবাস যোজনা 100 দিনের কাজের টাকা আটকে রাখার ফলে লোকসভা ভোটে বাংলায় বিজেপির কি ক্ষতি হবে। সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 41% মানুষ বলেছেন যে হ্যাঁ বাংলায় এতে বিজেপির ক্ষতি হবে। লক্ষ্য করুন একই শতাংশ মানুষ, ওই 41% মানুষ বলেছেন যে না, এতে বিজেপির কোনো ক্ষতি হবে না। 18% মানুষ কিছু বলতে চান। পরের প্রশ্ন ছিল যে এক ঝাঁক তরুণ মুখকে প্রার্থী করে লোকসভা ভোটে বাংলা থেকে খাতা খুলতে পারবে কি সিপিএম। দেখব কি বলেছেন আপনারা। 30% মানুষ বলেছেন যে হ্যাঁ এই লোকসভাতে বাংলা থেকে লোকসভায় পৌঁছে যাবেন সিপিএমের এই তরুণ মুখেরা, এমনটা ভাবছেন 30% মানুষ। 52% মানুষ মনে করেছেন যে না, এবারও তা হবে না, বাংলা থেকে সিপিএম খাতা খুলতে পারবে না, এবং 18% মানুষ কোনো এ বিষয়ে কথা বলতে চাননি। পরের প্রশ্ন ছিল মোদির গ্যারেন্টি না মমতার গ্যারেন্টি, লোকসভা ভোটে কার গ্যারেন্টির ওপর মানুষ বেশি ভরসা করবে। দেখব কি বলেছেন আপনারা। 42% মানুষ বলেছেন মোদির গ্যারেন্টির ওপর এই লোকসভা ভোটে মানুষ বেশি ভরসা করবে। মমতার গ্যারেন্টির ওপর ভরসা রেখেছেন 35% মানুষ। এই দুজনের কারুর গ্যারেন্টি বিশ্বাসযোগ্য না এমনটা বলেছেন 14% মানুষ। 9% মানুষ কিছু বলতে চাননি। পরের প্রশ্ন। রাম মন্দির উদ্বোধনের ফলে বাংলায় লোকসভা ভোটে বিজেপির কি বাড়তি সুবিধা হবে, অর্থাৎ এই বাংলায় রাম মন্দির কতটা বড় ইস্যু। সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 48% মানুষ বলেছেন হ্যাঁ এতে বিজেপির নিঃসন্দেহে বাড়তি সুবিধা হবে। 43% মানুষ মনে করেছেন না, এতে কোনো সুবিধা হবে না বিজেপির। 9% মানুষ এই বিষয়ে কথা বলতে চাননি। পরের প্রশ্ন ছিল যে ভোটের আগে এই যে তেল গ্যাসের দাম কমে গেল, সেই দাম কমিয়ে বিজেপি কি ভোটে তার রাজনৈতিক ফায়দা তুলতে পারবে।
বিজেপি ডিভিডেন্ড তুলতে পারবে এমনটা মনে করেছেন 42% মানুষ। 45% মানুষ মনে করেছেন যে না, তারা ফায়দা তুলতে পারবে না। 13% মানুষ কিছু বলতে চাননি। ভোটের আগে ডিএ ঘোষণা কিংবা চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধির যে ঘোষণা তৃণমূল কংগ্রেসের সরকার করেছে, তৃণমূল ভোটে কি তাতে লাভবান হবে, এই ছিল প্রশ্ন। সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 41% মানুষ মনে করেছেন হ্যাঁ, তৃণমূল লাভবান হবে। 44% মানুষ মনে করেছেন না, এতে তৃণমূলের কোনো লাভ হবে না। 15% মানুষ এ বিষয়ে কিছু বলতে চাননি। পরের প্রশ্ন ছিল যে বিজেপি দাবি করছে যে লোকসভা ভোটে বাংলায় তারা এতটাই ভালো ফল করবে যে 2026 সাল পর্যন্ত তৃণমূলের সরকার টিকবেই না। আপনি কি সহমত? আপনি কি মনে করেন এটা ঠিক, এটাই হবে? 40% মানুষ মনে করেন যে বলেছেন যে তারা মনে করছেন এটাই হবে, এটা ঠিক। 47% মানুষ মনে করছেন যে না, এটা হবে না। 13% মানুষ কিছু বলতে চাননি। পরের প্রশ্ন ছিল কার ওপর আপনার অসন্তোষ সব থেকে বেশি? লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার ওপর আপনার অসন্তোষ বা রাগ সব থেকে বেশি? সুযোগ পেলেই আপনি কোনটাকে বদলাতে চান? অর্থাৎ আপনি যখন ইভিএমে গিয়ে লোকসভা ভোট দিচ্ছেন, তখন একজন সাধারণ ভোটার তিনি কি মানসিকতা থেকে দিচ্ছেন? একেবারে দেশের ইস্যু ভাবছেন, রাজ্যের ইস্যু ভাবছেন, না তার পাড়ার ইস্যু ভাবছেন? এটাকেই ঠিক এইটা জানতে চাই। সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 12% মানুষ, লক্ষ্য করুন এটা কিন্তু লোকসভা ভোট, কিন্তু তাদের মধ্যেও 12% মানুষ বলেছেন তারা পুরসভা এবং পঞ্চায়েতে বদল চান, রাজ্য সরকারের বদল চান, যেটা লোকসভা ভোটের পক্ষে সম্ভব নয়, কিন্তু তারা রাজ্য সরকারের বদল চান এমনটা বলেছেন 34% মানুষ। কেন্দ্র সরকারের বদল চান বলেছেন 20% মানুষ, রাজ্যের থেকে কম। 34% মানুষ কিছু বলতে চাননি। খুব ইন্টারেস্টিং, কারণ আপনি যখন ভোট দিচ্ছেন আপনি কি চান? আমার মনে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ আছে। পরের প্রশ্ন ছিল একেবারে সরাসরি যে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? সরাসরি এই প্রশ্ন সমীক্ষকরা যাদের সামনে রাখেন তাদের মধ্যে 52% বলেছেন নরেন্দ্র মোদী, 19% বলেছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী দেখতে চান 18%, অরবিন্দ কেজরিওয়ালকে 2% মানুষ দেশের প্রধানমন্ত্রী দেখতে চান, 3% মানুষ এদের মধ্যে কাউকে দেখতে চাননি, অর্থাৎ অন্য কারুর পঞ্চম কারুর নাম তিনি বলেছেন, এবং 6% মানুষ কিছু বলতে চাননি এই বিষয়ে। দেবনারায়ণ সরকার। এখন প্রশ্নটা হচ্ছে আপনি এত কিছু দিলেন, সবকার পরে আমার পক্ষে বলা সম্ভব হবে না। না, আপনি শেষ থেকে শুরু করুন। না, আমি একটা কথা বলছি। আমি বলছি পল ক্রুগম্যান, যিনি বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি বলেছিলেন পলিটিক্স ডিটারমাইন্স হু হ্যাজ দ্য পাওয়ার, নট হু হ্যাজ দ্য ট্রুথ। পলিটিক্স ডিটারমাইন্স হু হ্যাজ দ্য পাওয়ার, নট হু হ্যাজ দ্য ট্রুথ। একই কথা ভ্লাদিমির লেনিনও অন্যভাবে বলছেন, দেয়ার আর নো মরালস ইন পলিটিক্স, দেয়ার ইজ অনলি এক্সপেরিয়েন্স। এ স্কাউন্ডারেল মে বি অফ ইউজ জাস্ট বিকজ হি ইজ স্কাউন্ডারেল। তার মানে আপনি যে কথাটা বলছেন, না কিন্তু এই যে পাওয়ারের কথা আপনি বললেন, নরেন্দ্র মোদীকে 52% প্রধানমন্ত্রী দেখতে চাইছেন। আমি দুর্নীতি থেকে পাওয়ার কার হাতে? দুর্নীতি দিয়ে এমন কিছু হয় না, কেউ কিছু মনে করে না, কোনো পলিটিশিয়ান দুর্নীতি মুক্ত নয়, কোনো রাজনীতিবিদও সত্য কথা টেকেন ফর গ্রান্টেড। আমি সেইটা বলছি, রাজনীতি করলে দুর্নীতি এবং মিথ্যা কথা এ হয়, এইটা নিয়ে কাজ হয় না। এটা আপনার সার্ভেতে উঠে আসছে, আমি এটাকে সাপোর্ট করছি। এই কথার জন্য তিনটা কোটেশন আমি দিলাম। আমার প্রশ্ন হচ্ছে না, এটা আসলে কি মূল বক্তব্য হচ্ছে কি, মূল জায়গাটা যেটা বলেছেন বেকারত্ব, ঠিকই আসলে দুর্নীতি এমনভাবে জড়িয়ে গেছে, ওই নৈতিকতা নেই। কিন্তু দ্বিতীয় আরেকটা ব্যাপার আমার কথা, আচ্ছা মধ্যপ্রদেশে দক্ষ করুন, লাডলি এই যে বহিন প্রকল্প চালু হয়েছিল, 4 মাসের মধ্যে ভোট হলো, পার্সেন্টেজ হয়ে গেল 9% ডিফারেন্স, যেখানে বলেছিল কংগ্রেসও জিততে পারে। কারণ এটা আপনাদের তো পরেক্ষণে বলা হয়েছিল যে ওই লাডলি বহিন প্রকল্পের জন্য যেখানে 1500 টাকা করে দেওয়া হয়েছিল, তাদের বিরাট ভোটের পরিবর্তন হলো। শুধু আমার বক্তব্য হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, যারা 500 থেকে 1000, মানুষ ওইসব বোঝে না। প্রথম কথা হচ্ছে কি, 2021-এ যে পার্সেন্টেজ ভোট পেয়েছে, যে পরিবর্তন হয়েছে, তারপরে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, বারবার লক্ষ্য করবেন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রথম ইফেক্টটা এইবারে, যেটা ধূপগুড়িতে হয়েছিল। এবং এবারেই এখন এখানে যদি বলা হয় মানুষ 500 থেকে 1000 পাচ্ছে, এই যে মস্ত বড় আমি কি পাচ্ছি, ওই দুর্নীতি করলো, অমুক হলো, এটা মানুষ লোক কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ইয়েটা কিন্তু বেড়েছে, আমার প্রশ্ন হচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডার ব্যাপকভাবে বাড়লো, এই যে প্রশ্ন হচ্ছে 500, এই যে মানুষ কি চাচ্ছে, প্রান্তিক মানুষের ওইসব কথা আগে আসে না।
এইবার আবার প্রধান প্রান্তিক মানুষ যারা আমাদের প্রায় 70% প্রান্তিক মানুষ, এদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্পটা হাতে পাচ্ছি, ও কি দুর্নীতি করেছে অমুক করে, এটা বড় কথা না। আমি কি হাতে পাচ্ছি, আমার বাড়িতে দুটো লোক কাজ করে ধরুন, তাহলে আমি বলছি কারণ জানেন আমি কেন হতে পারে একটা দেবনাথ ঠিক যে 21-এর প্রতিশ্রুতি ছিল, 21-এর পরে ইমপ্লিমেন্ট, এবার রাইট দেবনাথ ঠিক বলেছেন। এটার জন্যই মানুষের এটা হতে পারে এজেন্ডাতে আমাদের দেবনারায়ণ দা ঠিকই বলেছেন, 21-এর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, রাইট। বলছেন যে হ্যাঁ মানুষ তো নিশ্চয়ই, মানুষ তো যেটা পাচ্ছেন তার উপরে তো মানুষ ভোট দেবেন। দেবনারায়ণ দা এটাই বলছেন যে যেটা পাচ্ছেন তার উপরে তো দুর্নীতি হচ্ছে। কিন্তু আপনি 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে তো, আপনি আমার মুখের খাবারটা কেড়ে নিচ্ছেন, আপনি আমার মুখের খাবারটা কেড়ে নিচ্ছেন, আপনি লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতি করছেন, আপনি করছেন 100 দিনের কাজে দুর্নীতি করছেন, মানুষ তার ভোট দেবে না। আমার ইন্টারভেনশনটা এই কারণেই দরকার। দেখুন এই যে মানে আলোচনাটা প্রায় এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাই কারণে সবাই যেন ভোট দিবে। তাই যদি হয় তাহলে তো বিরোধীর একটা সিটও পাওয়ার কথা না, 42টাই তৃণমূলের পাওয়ার কথা। কিন্তু আমরা যা সমীক্ষায় দেখতে পাচ্ছি 20টা সিট বিরোধীরা পাবে, তাহলে সেখানে কি লক্ষ্মীর ভান্ডারের প্রভাব থাকবে? তাহলে তার মানে লক্ষ্মীর মেজরিটি পেয়েছি না আমরা, আরো অনেক ফ্যাক্টর আছে। সংগঠন একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, নিশ্চিত সংগঠন, আমি আগেই বললাম সংগঠন গুরুত্বপূর্ণ। ফলে বিরোধীরা যেখানে সংগঠন আছে, যেখানে নেতৃত্ব দিতে পারছে, অন্য ইস্যুগুলো সেখানে গুরুত্ব পাচ্ছে। আমি আপনাকে বলছি, আমরা দেখাচ্ছি যে দুর্নীতি ইস্যু নয়, আপনি চলে যান কাঁথিতে, দুর্নীতি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। সংগঠনের দিয়ে লোককে কোনো ইস্যুই নয়। আপনি বলছেন যে আমি কাঁথিতে 2 বছর কাজ করেছি, কাঁথিতে কোনো ইস্যুই নয়, কাঁথিতে কোনো ইস্যু নয়। আপনার কাছে ভুল ইনফরমেশন আছে, কাঁথিতে দুর্নীতি কোনো ইস্যুই নয়। অন্য ইস্যুগুলো তার সাথে সংগঠনটা ইস্যু করে তরফে একটা ভোটের রেজাল্ট হয়, কোন একটা সিঙ্গেল ইস্যুতে ভোট সেটা ঠিক, সেটা ঠিক। তাই যদি হতো তাহলে লক্ষ্মীর ভান্ডার দিয়ে 42টা একটা পয়েন্ট হচ্ছে আইন শৃঙ্খলা দুর্নীতি একসঙ্গে কি লিংক নয়? আইন শৃঙ্খলার সাথে দুর্নীতি কি লিংক নয়? সে তো ওদিক থেকে দেখলে তো বেকারত্ব লিঙ্ক, একদম বেকারত্ব লিংক। যে আমার চাকরি চলে গেলে সেই জন্যই তো আমি বেকার। যখন মানুষ ভোট দেয় তখন বহু ক্ষেত্রে সংগঠনকে ছাপিয়ে ভোট দেয়। আমার তো বয়স কম হয়নি, 1977 সালে নির্বাচনে বয়স কম, কিন্তু আমি নির্বাচনটা দেখেছিলাম। জনতা পার্টি একটা খায় না মাথায় দেয় কেউ জানতো না, সেই জনতা পার্টি সুইপ করে বেরিয়ে গিয়েছিল। ঠিক যেরকম 2011-তে তৃণমূল ঠিক কতখানি সংগঠন ছিল সকলেই জানে, কিন্তু তৃণমূল সুইপ করেছিল। ন্যাচারালি সংগঠন ছাড়াও ভোট হয়। মানুষ দেখে তার দৈনন্দিন জীবনচর্যায় এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে সে তার কে সবচেয়ে বেশি উপকার করতে পারে। লক্ষ্মীর ভান্ডারে বহু মহিলার লাভ হয়, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু সে যদি দেখে যে লক্ষ্মীর ভান্ডার সে পাচ্ছে কিন্তু তার মান সম্মান টানাটানি পড়ে যাচ্ছে, তখন সে কিন্তু ঘুরে যাবেই, কিচ্ছু করার নেই। ফলে একটা বড় ইস্যুগুলোকে উড়িয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, উনি সম্মানের কথাটা বললেন তো। এই লক্ষ্মীর ভান্ডারে যে পয়েন্টটা বাকিরা আলোচনায় মিস করছে, যেটা গ্রাউন্ডে ছড়াচ্ছে, সেটা হচ্ছে এটা শুধুমাত্র 500 টাকার বিষয় নয়। বিষয়টা হচ্ছে একটা প্রান্তিক মহিলার হাতে 500 টাকাটা, মানে কোনো মানুষ ক্ষমতাশালী কিভাবে হয়, তার হাতে টাকা থাকলে ক্ষমতাশালী, মানে অর্থনৈতিক প্রতিষ্ঠা একটা ক্ষমতার অন্যতম পরিমাপ সূচক। সেই 500 টাকা ক্ষমতায়নের একটা পার্ট, ক্ষমতায়ন সেইটা ফ্যাক্টর। যেটা উনি বলছেন যে সম্মান হানি, আমি বলছি মহিলাদের ক্ষমতায়নটা প্রান্তিক মানুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এইটাই আপনার যদি সংগঠন থাকে, আপনি ঠিক উল্টো ন্যারেটিভটা তৈরি করতে পারবেন। আপনি ওর ছেলেকে গিয়ে বলবেন যে আপনি তো 1000 টাকা পাচ্ছেন, আপনি তো বেকার, ছেলে বেকার, বাড়িতে 4টে ছেলে বেকার, মা 1000 টাকা পাচ্ছে। এটা কোন ধরনের সরকার চলছে? মানে আমি আপনাকে বলছি ন্যারেশন কিভাবে করছে, রাজনীতিতে ন্যারেশন ভেরি ইম্পর্টেন্ট, পলিটিক্যাল ন্যারেশন। একদম দেবনারায়ণ দা, এইখানে আমার বলা উচিত যে দেখুন, এর আগে সি ভোটার তাদের অনগোয়িং সার্ভে আমরা যে তথ্য দিয়েছিলাম সেটা হচ্ছে 5ই এপ্রিল পর্যন্ত। তারা তো এই সার্ভে চালাচ্ছে 14ই এপ্রিল অবধি। আমার মনে হয় আমার কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে যে সেখানে আমরা এর আগে গত সপ্তাহে যে সার্ভেটা দেখিয়েছিলাম তার থেকে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে আপনাদের সামনে রাখা। আমি বলেছি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না এই সার্ভে মেলা এই জন্য অনেক বেশি কঠিন, অন্যবারের থেকে অনেক চ্যালেঞ্জের। তার কারণ আমাদের ভোট হবে 44 দিন ধরে, 5 থেকে 10 দিনে ইস্যু পাল্টে যায়। আর দ্বিতীয় হচ্ছে
হয়েছে এই সার্ভেতে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কখনো 3%, কখনো 1%, এইরকম ফারাকে বিভিন্ন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে। কিন্তু বাস্তব সত্যটা হলো যে ভোট সাধারণভাবে আমরা দেখি একটা প্রবণতা, এবং সেই প্রবণতা যেদিকে মানুষের প্রবণতা বা পছন্দটা ঢলে পড়ে, এই রকম বিশেষ করে লোকসভা ভোটে এই রকম মার্জিনাল 1%, 3% খুব বেশি আসনের কিন্তু প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয় না। এখানে আমার একটা ব্যক্তিগতভাবে আমি কেন মনে করি যে এই সার্ভে মেলা এই বছর বিশেষ করে কঠিন, আমি এইখানে রাখবো যে 5 থেকে 14 আমরা যদি দেখি, তার মধ্যে সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে যে সি ভোটার তাদের সার্ভেতে এই রাজ্যের কোন রাজনৈতিক দলে কত শতাংশ ভোট পেতে পারে সেই ফিগারটা দিয়েছে। তৃণমূল পেতে পারে 44% ভোট, বিজেপি পেতে পারে 42% ভোট, কংগ্রেস পেতে পারে 6% ভোট, বামেরা পেতে পারে 6% ভোট, অন্যান্যরা 2%। আরেকবার বলবো, তৃণমূল 44%, বিজেপি 42%, কংগ্রেস 6%, বাম 6%, জোট হিসেবে লড়ছে তাই 12% ধরা যায়, অন্যান্যরা 2%। এবং এই মোটামুটি যে 42টা আসনের জয়ীর যে তালিকা সেটা হুবহু একরকম আছে, শুধু 1, 2, 3, 4, 5, 6টা আসনে তারা বলছেন যে প্রথম 3 জন প্রার্থীর ভোটের শতাংশ কাছাকাছি, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় ভোটের শতাংশ খুবই কাছাকাছি। কি 3টে ইতিমধ্যেই ওই সার্ভের সময় তারা প্রবণতা বলেছিল, আপনাদের সামনেও তুলে ধরেছি। তারা এখন বলছে তাদের এই 14 তারিখ অবধি সার্ভেতে রায়গঞ্জ, মালদা উত্তর, দমদম, মুর্শিদাবাদ, যাদবপুর, কলকাতা দক্ষিণ, এখানে সত্যি সত্যি আক্ষরিক অর্থে ত্রিমুখী লড়াই হচ্ছে ভোটের শতাংশের হিসেবে। এই সমীক্ষায় সি ভোটার এইটাই দাবি করছে। আমার পরের প্রতিবেদন এক্স্যাক্টলি এটা নিয়ে। মাত্র 4 দিন পরই শুরু লোকসভা ভোট। দিল্লির মসনদে কাকে দেখতে চান সেই মত দিতে ইভিএম এর সামনে দাঁড়াবেন ভোটাররা। এ রাজ্যের 42 আসনের কটি কার দখলে যেতে চলেছে তা নিয়ে নানা মহলে চলছে শেষ মুহূর্তের কাটাছেঁড়া। গত সপ্তাহে সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত মিলেছে বাংলায় 20টি আসন জিততে পারে তৃণমূল, 20টি বিজেপি এবং 2টি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে পারে। সি ভোটারের এই সমীক্ষা শুরু হয়েছিল 5ই জানুয়ারি থেকে। 5ই এপ্রিল পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া গেছিল তা ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। সেই সমীক্ষা চালিয়ে যাচ্ছে সি ভোটার। 14ই এপ্রিল পর্যন্ত আরও কিছু তথ্য উঠে এসেছে। তাতে সম্ভাব্য আসন প্রাপ্তি সংক্রান্ত পরিসংখ্যানে কোনো বদল না এলেও 6টি আসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু তথ্য উঠে এসেছে। এই 6টি আসন হল উত্তরবঙ্গের রায়গঞ্জ, মালদা উত্তর, আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, দমদম, যাদবপুর এবং কলকাতা দক্ষিণ। এই 6টি আসনে জোরদার ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে সমীক্ষায়। অর্থাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির পাশাপাশি সিপিএমেরও এই আসনগুলিতে কাঁটায় কাঁটায় টক্কর হতে পারে। সমীক্ষা ইঙ্গিত মিলছে এই 6টি আসনে দ্বিতীয় স্থানে কে থাকবে তা নিয়ে যেমন জোরদার লড়াই হতে পারে, এমনকি সামান্য ভোটের হেরফেরে দ্বিতীয় স্থানের লড়াইয়ে থাকা দলও প্রথম স্থানে উঠে আসতে পারে। অর্থাৎ তৃণমূল, সিপিএম এবং বিজেপির মধ্যে শেয়ানে শেয়ানে লড়াইয়ের সম্ভাবনা। সি ভোটারের সমীক্ষা ইঙ্গিত মিলছে কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম এবং মুর্শিদাবাদ এই 4টি আসনে তৃণমূল জিততে পারে ঠিকই, কিন্তু এই আসনগুলিতে বিজেপি ও সিপিএম এর জোরালো টক্করের মুখে পড়তে হতে পারে তাদের। অর্থাৎ বাম এবং পদ্ম শিবির কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তৃণমূলের দিকে। একই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী রায়গঞ্জ এবং মালদা উত্তর আসন দুটিতে জিততে পারে বিজেপি, তবে এখানে গেরুয়া শিবিরকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলতে পারে তৃণমূল এবং কংগ্রেস। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী রায়গঞ্জ, মালদা উত্তরে কংগ্রেস এবং কলকাতা দক্ষিণ, যাদবপুর ও দমদমে সিপিএমও যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে। এদিকে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার বাংলায় তৃণমূল 44%, বিজেপি 42%, কংগ্রেস 6% এবং বামেদের ঝুলিতেও 6% ভোট যেতে পারে। অন্যান্য ঝুলিতে যেতে পারে 2% ভোট। এবিপি আনন্দ। সুমাদা, দেখুন শুনবাবু, এই যে 6টি আসনের কথা বলা হচ্ছে, এই 6টি আসনে একটি ত্রিমুখী লড়াই দেখা যাচ্ছে। এবার এই 6টি আসন তো পাঁচিল ঘেরা কয়েকটি দুর্গ নয়, ফলে এই 6টি আসনে যদি পশ্চিমবঙ্গে ত্রিমুখী লড়াই হতে পারে, তার সঙ্গে কংগ্রেস আর বাম 6% করে আসন পাবে, এবং এর বাইরে কিন্তু অধীরবাবুর বহরমপুর আছে। এইটা কিন্তু সরল পাটিগণিতের নিয়মে খুব একটা মিলছে না। অর্থাৎ এটা হতে গেলে এই জায়গাগুলিতে 25-30% করে ভোট বামপন্থীরা বা কংগ্রেস পেলেন, এবং তার সঙ্গে বহরমপুরে বেশ 30-40% ভোট কংগ্রেস পেলেন। পাওয়ার পর জঙ্গিপুর আছে। কিন্তু এটা সুমাদা বারবার দেখা গেছে যে উত্তরবঙ্গের কংগ্রেসের ভোট ব্যাংক
মানে সমস্ত ঝড় বাদলাতেও অটুট থাকে একটা অটুট বড় থাকছে। অংশ। কিন্তু আপনি যদি একটা অ্যাভারেজ করেন তাহলে কিন্তু এই যে বাম এবং কংগ্রেসের ভোট 6%, এদিকে 6টা আসনে ত্রিমুখী লড়াই হচ্ছে এবং অধীরবাবুর আসন যদি ধরেন এই অঙ্কটা মিলতে একটু অর্থাৎ একদম আমি অর্থাৎ এটা আপনি হবে, বলছেন যাকে সময়টা। সেফোলজির Weighted ভাষায় average মানে করলে এটা আসবে। আইল্যান্ড ফেনোমেনন বলে, এরম হয় না। এটা দ্বীপের যদি মতো হয় কিছু যদি হয় তাহলে এটা মোটামুটি একটা ঘটবে। এবার প্রবণতা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা ঘটতে গেলে যদি আইল্যান্ড ফেনোমেনন হয় তাহলে বাকি জায়গাগুলোতে সিপিআইএম বা কংগ্রেসের ভোট 1% 2%-এ নেমে আসবে, তবেই এটা ঘটবে। এই জায়গাটা দক্ষিণবঙ্গের রাজনীতিতে যেখানে বামপন্থীরা 6% ভোট পাচ্ছেন সব মিলিয়ে, আর কয়েকটি কেন্দ্রে বা যাদবপুর বা দমদমের মতো দুটি কেন্দ্র কিন্তু রাজনৈতিকভাবে ভীষণ সচেতন কেন্দ্র, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যদি বুঝতেন যে বামপন্থীদের তো কোনো চান্সই নেই, তাহলে আপনাদের সমীক্ষা এটা উঠে আসার ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুত ঠেকছে। এবং কলকাতা দক্ষিণ যেটা আরো গুরুত্বপূর্ণ, আশা করি সমীক্ষা একেবারে ভুল হয়নি, কলকাতা দক্ষিণেও যদি একটি লড়াই হয়, এবং আপনি যদি মনে রাখেন বালিগঞ্জ কেন্দ্রে কিন্তু যখন ভোটের ফল বেরিয়েছিল তখন কিন্তু বামপন্থীদের ভোট বেড়েছিল। একটা বড় অংশ মানে বাবুল সুপ্রিয়কে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ভোটের শতাংশটা, এবং অবশ্যই তৃণমূল এবং বিজেপি এরা দুজন মিলে 36-এর বেশি আসন আমি পাবে। সবার কাছে যাবো। তন্ময়, আপনি মানবেন যে যাদবপুরে বামেদের ভোট বাড়ছে? না দেখুন, যাদবপুরে বামেদের ভোট বাড়ছে বলতে যাদবপুরে পার্টিকুলার একটা বামেদের ভোট আছে একটা জায়গায়, পার্টিকুলারলি যাদবপুর অ্যাসেম্বলি যদি আমরা ধরি তাহলে বাঘাযতীন, গাঙ্গুলি বাগান এই এলাকাটায় বামেদের ভোট তো বরাবরই ছিল, আগেরবারও বামেরাই দ্বিতীয় স্থানে ছিল, সেই ট্রেন্ডটাই ধরে রাখবে বলে আমার ব্যক্তিগত ধারণা যে যাদবপুরে বিজেপি আবার থার্ড পজিশন হবে। না না, যার ফলে বিজেপি সেকেন্ড ছিল। কে বললো বাংলার সেকেন্ড ছিল? গতবার বিজেপি সেকেন্ড 30,000 ভোটের না, বোধহয় ওটা ছিল second ছিল। বালিগঞ্জের উপনির্বাচনে। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি পরিষ্কার, আমি নিজে দমদমে থাকি আর যাদবপুরে আজ অব্দি 5টা আমি সভা করে এসেছি। ন্যাচারালি কিছুটা তো আমি বুঝেছি। সিপিএম এর একটা অদ্ভুত, সিপিএম এর হচ্ছে নস্টালজিয়ার উপর নির্ভর করে যে আমরা এই লড়েছি, আমরা এই করব ইত্যাদি ইত্যাদি, সুতরাং আমাদের ভোট দাও। একটা সময়ে যাদবপুরে সিপিএম এর প্রভাব ছিল, এটা এক ধরনের নস্টালজিয়া। একটা সময় দমদমে সিপিএম প্রভাব ছিল, এটাও একটা নস্টালজিয়া। কিন্তু এখনকার ভোটটা মনে রাখবেন কোনো নস্টালজিয়াতে ভোটটা হচ্ছে না। এখন এমন একটা মেটেরিয়ালিস্টিক ইয়েতে এসেছে যে এই তৃণমূলকে রাখবো না, তৃণমূলকে সরাবো। মানে আপনি বলছেন রূঢ় বাস্তব বনাম রূঢ় বাস্তব। তবে আমি একটা জায়গায় আবার বলছি, সুজন চক্রবর্তী যদি জামানত রাখতে পারেন বা ওখানে যাদবপুরের সৃজন যদি জামানত রাখতে পারে তাহলে আমি অবাক হব। জামানত থাকবে, আমি বলে দিলাম, একটা চ্যালেঞ্জ করে বলবো। এবং বিজেপি যথেষ্ট এগিয়ে আছে, বিজেপি জিতবে, আজকে বলে দিয়েছে। আসলে বিমলদা একটু মানে খেয়ালি পোলাও পাকাচ্ছে তো, বেশি ঘি দিচ্ছে আর কি, বলেছে বিজেপি দিয়ে দিচ্ছে এখন টিভিতে এসে। জামানত নাকি যাদবপুরে চলে যাবে সিপিএম পার্টি, কে বলেছে ওনাকে, কোন তথ্য দিয়েছে, বাস্তবের সাথে কোনো মিল আছে যায় কিনা ফিল্ডে আমার তো সন্দেহ। ঠিক আছে, আমি বিশ্বনাথ দাকে দিয়ে শুরু করবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি, আবার এই আলোচনা এবং একাধিক আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন।